হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, বরিশা হাই স্কুলের ডিজিটাল মাধ্যমে প্রথম বাণিজ্য বিভাগের ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে বিজনেস স্টাডিজের যে আজকে ক্লাস রয়েছে সেখানে তোমরা তোমাদের যতগুলো অধ্যায় রয়েছেন যতগুলো অধ্যায় তোমরা পাবে তার মধ্যে আমি স্টার্ট করব পঞ্চম অধ্যায় থেকে। আমি স্টার্ট করব 1, 2, 3, 4 এই যে প্রথম যে 4টে অধ্যায় সেটা তোমাদেরকে মাইতি স্যার করাবেন। আমি স্টার্ট করছি 5th চ্যাপ্টার থেকে। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শুরুর সময় আমি বলে রাখি যে আমি যে ক্লাসগুলো করাবো সেখানে বেসিক্যালি তোমাদেরকে স্টাডি মেটেরিয়ালস অর্থাৎ যেটা পিডিএফ বা ইবুক যাই বলো তোমাদের ওই চ্যাপ্টারের উপর আমি দিয়ে দিচ্ছি। কী প্রশ্ন পড়তে হবে সেটা তোমাদেরকে আমি ওই চ্যাপ্টার থেকে কী টোটাল তোমাদের কী পড়বে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ওই চ্যাপ্টার থেকে। এবং লাস্টলি যেটা আমি তোমাদেরকে দেব সেটা হচ্ছে যে এই যে চ্যাপ্টার উপর আছে এই চ্যাপ্টারের ওপর আমার ওভারঅল একটা ডিসকাশন, আমি যেটা ভিডিও করে থাকি জেনারেলি। তোমরা এই ভিডিওটা দেখলে এখান থেকে কী পড়তে হবে এবং তার উপর আমার কী বক্তব্য আছে, আমি কী বোঝাতে চাইছি সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাতে করে আমার মনে হয় 100% এবং তার থেকেও বেশি হয়তো তোমরা এই চ্যাপ্টারের ওপর পুরোপুরি স্টাডি মেটেরিয়ালসটা পেয়ে গেলে। এবারে তারপর পরবর্তী দিনে অর্থাৎ নেক্সট দিন যেদিনকে ক্লাস হবে সেদিনকে কিন্তু আমি তোমাদেরকে পড়াগুলো জিজ্ঞাসা করব। যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমি কিন্তু তোমাদের ক্লাসে জিজ্ঞাসা করব। এইভাবে আমরা প্রতিদিন বড় চ্যাপ্টার হলে 2 দিনে শেষ করব, আর ছোটো চ্যাপ্টার হলে 1 দিনে শেষ করব। একটা করে অধ্যায় বা হাফ করে অধ্যায় আমরা এগোতে থাকবো। 5 থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কটা অধ্যায় কিন্তু আমি তোমাদেরকে করাবো। এইভাবে আমাদেরকে বিজনেস স্টাডিজের হবে। আর তার আগে আজকে প্রথম ক্লাসে আমি তোমাদেরকে বিজনেস স্টাডিজের যে কোয়েশ্চেন ডিভিশন এবং মাস ডিস্ট্রিবিউশন এগুলোর উপর বলে দেবো এবং বুক লিস্টটাও দিয়ে দেবো। সো তোমরা আজকে ফার্স্ট চ্যাপ্টার পড়ছো কারবারের বহিঃপ্রকাশের পদ্ধতি, এমার্জিং মোডস অফ বিজনেস। বলছিলাম যে এটা টোটাল চ্যাপ্টারটার উপর একটা ডিসকাশন হবে। প্রথম হচ্ছে যে আমরা পড়বো যে বৈদ্যুতিন কারবার কাকে বলে, অর্থাৎ ই বিজনেস কাকে বলে। তোমরা হয়তো শুনে তোমরা এখনকার জেনারেশন তোমরা সবই মোটামুটি জানো যে ইলেকট্রনিক পদ্ধতিতে আদান প্রদান, এখন এটা আরও এই বর্তমান করোনা পরিস্থিতিতে আরোই বাড়ি থেকে না বেরোতে পারার জন্য এই বিজনেসের যে তোমার পরিব্যাপ্তি সেটা আজকাল শিখর ছুঁয়েছে। আজকাল ঘরে ঘরে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই বিজনেসের বিভিন্ন প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু করছেন। কেউ শাড়ির ব্যবসা করছেন, কেউ কসমেটিক্সের ব্যবসা করছেন এবং সেগুলো তারা কিনে এনে এবং সেগুলো তারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে। তো এই বিজনেসের এই ইলেকট্রনিক পদ্ধতিতে যে বিজনেসটা হচ্ছে তার তোমরা জানছো ফেসবুকে প্রচুর অ্যাড দেখবে তোমরা। ফেসবুক অ্যাড সেকশন চালু হয়েছে, সেখানে তোমার বিভিন্ন বিজ্ঞাপন তোমরা দেখতে পাও এবং তার উপরে তোমরা যখন অর্ডার করছো তখন কুরিয়ার অ্যাড্রেস দিয়ে দিচ্ছ, কুরিয়ারের মাধ্যমে আসছে। তো এটাকে আমরা বলছি বৈদ্যুতিন মাধ্যম, যেখানে আমরা কম্পিউটার বা স্মার্টফোন সাহায্যে দেশ বিদেশের বিভিন্ন স্থানে অবস্থিত কারবারি সংস্থাগুলি ব্যক্তিদের মধ্যে ক্রয় বিক্রয় করে বা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত সংবাদ আদান প্রদান করে। তথ্য, ছবি, যা কিছু দেখো বিক্রির মাধ্যম যা কিছু হতে পারে। ছবি বিক্রি হতে পারে, তথ্য বিক্রি হতে পারে, দ্রব্য বিক্রি হতে পারে, সেবা বিক্রি হতে পারে, সব কিছুই বিক্রি হতে পারে। কিন্তু আমাদের দেখতে হবে ইলেকট্রনিক মাধ্যমটা যেন ইউজ করা হয়, অর্থাৎ ইন্টারনেট এবং ডিভাইসেস, স্মার্ট ডিভাইসেসগুলো যেন ইউজ করা হয়, তাহলেই সেটা ই বিজনেস হয়ে যাবে। এবং 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 ব্রোকারি বিজনেসও হচ্ছে, যেটা আমরা বলি ব্রোকারি দালালি বিজনেস, সেটাও হতে পারে। সুতরাং ক্রেতা বিক্রেতার মধ্যে যে তোমার সমন্বয় সাধনের ব্যবস্থা। সো এটাই হচ্ছে ই বিজনেস। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড অল দিস। এখন তো বিয়ের জন্য তোমার ই বিজনেস, মাছ বিক্রির জন্য ই বিজনেস, তরকারির জন্য সব কিছু, সব ভেজিটেবলস, ফ্রুটস, ফিশ, মিট, তোমার সমস্ত কিছুর জন্য ই বিজনেস তো তোমার হচ্ছে। বৈশিষ্ট্য হচ্ছে তোমার লিখিত বার্তা, তুমি যেটা দেখো অ্যাড দেখো সেটা লিখিতভাবে থাকে এবং মাধ্যম কম্পিউটার, সফটওয়্যার এবং স্যাটেলাইট বা উপগ্রহের মাধ্যম হিসেবে তোমরা ইলেকট্রনিক যেটা ইউজ করো, যেটা ইন্টারনেটটা ইউজ করো সেটা জানো স্যাটেলাইটের মাধ্যমে আছে। অর্থবহ বৈদ্যুতিন কারবারে সম্ভাব্য ক্রেতার কাছে যে সমস্ত তথ্য পাঠানো হয় এবং ক্রেতা যদি বিক্রেতা তথ্য বুঝতে না পারে তাহলে লেনদেনটি হবে না। কারণ তথ্যটা অর্থবহ হতে হবে। যেটা জিনিসটা আমি বিক্রি করতে চাইছি স্পষ্টভাবে তার নাম, তার কোড নাম্বার, তার অ্যামাউন্ট, এভরিথিং স্পষ্টভাবে বলতে হবে। নাহলে তথ্য বুঝতে না পারলে কেনা বেচার কোনো ব্যাপারই নেই। ক্রেতার স্বাধীনতা কিন্তু এখানে রয়েছে। এই বিজনেসের ক্ষেত্রে ক্রেতার স্বাধীনতা রয়েছে, কারণ ক্রেতাকে কেউ বোঝানোর কেউ কিছু নেই, তিনি নিজেই দেখছেন, নিজেই বুঝছেন, নিজেই কিনছেন। সো ইটস টোটালি customer oriented business, so there is no chance of getting influenced by a seller.
ক্রেতা স্বাধীনতা রয়েছে। ই বিজনেসের উদ্দেশ্যগুলো কী কী? হোয়াট আর দ্য অবজেক্টিভস? প্রত্যক্ষ যোগাযোগ, পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখা, সংবাদ পরিবেশন একটি দ্রুততম পদ্ধতি। সংবাদের মাধ্যমেও আমরা দেখি যে তোমার ব্যবসা হয়ে থাকে। বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো রয়েছে যারা কিনা বিজনেস করছে, ই বিজনেস। তথ্যের আদান প্রদানের মাধ্যমে ব্যবসা হচ্ছে, প্রত্যক্ষ যোগাযোগ স্থাপন হচ্ছে, বিস্তারিত তথ্য প্রদান হচ্ছে, এটাই হচ্ছে লক্ষ্য, বিস্তারিত তথ্য প্রদান। অনলাইনে দেখবে তোমার একটা জিনিসের উপর ডিটেলস থাকে, একটা ওষুধ কিনে তার সমস্ত ডিটেলসে কী দিয়ে তৈরি, কতটা কন্টেন্টস আছে, কী কাজে লাগবে, কী সাইড এফেক্ট, সব কিছু থাকবে। সুস্পষ্ট তথ্য পরিবেশন, সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশন, দ্রুত কারবারি কৌশল। সো দিজ আর দ্য বৈদ্যুতিন কারবারের উদ্দেশ্য, অবজেক্টিভস। সুবিধা কি? ক্রেতা বিক্রেতা কাউকে থাকতে হচ্ছে না, কেউ থাকতে হচ্ছে না, 24 ঘন্টা অ্যাভেলেবিলিটি রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে সংবাদ পরিবেশন, প্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, খুব দ্রুত যায়, সহজে বাছাই করে, অনেক তথ্যের মাধ্যমে আমি সহজে বাছাই করতে পারি, যে কোনো সময় 24 ঘন্টা ব্যবহার করতে পারি, সহজ পদ্ধতি, ক্রেতাদের সন্তুষ্টি, দ্রুত মূল্য পরিশোধ, সমস্তভাবে দ্রুত মূল্য পরিশোধ করা যায়। অনলাইন যে ট্রান্সফার মাধ্যমগুলো রয়েছে নিশ্চয়ই জানো। কিছু কিছু অসুবিধাও রয়েছে এই বৈদ্যুতিক মাধ্যম কারবারের, যার মধ্যে রয়েছে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। যেহেতু সরাসরি যোগাযোগ হয় না, একটু অপ্রত্যক্ষভাবে যোগাযোগটা হয়, সেহেতু একটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে। আগ্রহের অভাব, ইন্টারনেটের মাধ্যমে পাঠানো সমস্ত বার্তা মনোযোগ সহকারে পড়ে না, যেহেতু এত তথ্য থাকে যে কিছু তথ্য কিন্তু মিস হয়ে যায়, যেখানে তাহলে কিন্তু পারস্পরিক বিশ্বাস ও আস্থা কম। প্রযুক্তিগত জ্ঞান ভালো না থাকলে এটা একদম তুমি ইউজ করতে পারবে না। টেকনিক্যাল নলেজ, ইউ মাস্ট হ্যাভ প্রপার টেকনিক্যাল নলেজ। প্রাথমিক ব্যয় খুব বেশি এই ধরনের ব্যবসা করার জন্য বা এই ধরনের ব্যবসায় অংশগ্রহণ করার জন্য যে প্রাথমিকভাবে যে ব্যয়টা হয়, মোবাইল কেনা বা পিসি কেনা এবং ইন্টারনেট সংযোগ নেওয়া, প্রাথমিকভাবে প্রচুর ব্যয় হয়। উন্নত স্যাটেলাইট ব্যবস্থা যদি না থাকে, পরিকাঠামো যদি ঠিকঠাক ইন্টারনেটের না থাকে, তাহলে কিন্তু সেটা সমস্যা। হ্যাকিং জানো তোমরা, ভাইরাস তোমরা জানো, সাইবার ক্রাইম বা অপরাধ, এতে প্রচুর লস হয়ে থাকে এই ধরনের অপরাধ বা সাইবার ক্রাইম বা ভাইরাস বা হ্যাকিংয়ের জন্য। তো এই হচ্ছে মোটামুটি অসুবিধা। এই পরে রয়েছে বৈদ্যুতিন কারবারের পরিধি, অর্থাৎ এখানে কিন্তু কতগুলো শর্ট কোশ্চেন আছে। বৈদ্যুতিন কারবারগুলো কী ধরনের হয় ই বিজনেস? নাম্বার 1, বিজনেস টু বিজনেস ট্রানজ্যাকশন, অর্থাৎ একটা কারবার থেকে আরেকটা কারবারের কাছে তোমার তথ্য যাচ্ছে। একটা কারবার আরেকটা কারবারের মধ্যে কারবার হচ্ছে, সেটাকে আমরা বলি বি2বি ই বিজনেস। যেমন ধরো রেলওয়েজ যে তোমার ইন্ডিয়ান রেলওয়েজ, এই রেলওয়েজের যে তারগুলো তারা ইউজ করে এবং যে তোমার লাইন্সগুলো ইউজ করে, রেল লাইন্স এবং যে মেটেরিয়ালসগুলো ইউজ করে, সেগুলো আরেকটা সংস্থার কাছ থেকে তারা টেন্ডার বা মাধ্যমে, এই ধরনের কারবারকে বলা হয় বিজনেস টু বিজনেস কারবার। আবার তুমি দেখবে যে যে সমস্ত ব্যাঙ্কগুলো বা যে সমস্ত অনলাইন সংস্থাগুলো রয়েছে, তারা বিভিন্ন ব্যাংকের বা বিভিন্ন পেমেন্ট সংস্থার সঙ্গে তারা সংযুক্তিকরণ করে। যেমন ধরো আমাজনে তুমি পেমেন্ট করছো, সেই পেমেন্টের জন্য তোমার গেটওয়ে হিসেবে তোমার অনেক সময় তুমি দেখতে পারো পেটিএম ব্যবহার করা হয়, অনেক সময় ফ্রিচার্জ ব্যবহার করা হয়, বা এক্সটার্নাল যে সমস্ত ওয়ালেটগুলো আছে সেগুলোকে ব্যবহার করা হয়। আমাজন বা ফ্লিপকার্টে তুমি দেখবে ফোনপে ওয়ালেট ব্যবহার করে বিভিন্ন সংস্থার মধ্যে তোমার বিজনেসটা হচ্ছে। তো আমি টাকা পেমেন্টের জন্য তোমার ব্যাংকের তোমার সংস্থার টেকনোলজি ইউজ করি, তার জন্য তোমার সঙ্গে ডিল হয়। এটাকে আমরা বলি বিজনেস টু বিজনেস ট্রানজাকশন। বিজনেস টু কাস্টমার, B2C, এটা বোঝো তোমরা। বিজনেসটা তোমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারা মধ্যে এটিএম পরিষেবাটা অন্য একটা সংস্থার কাছ থেকে নিয়ে থাকে, যাতে করে কারবার ব্যক্তিদেরকে তারা তোমার টেকনোলজিটা দিতে পারে। যেমন যেটা আমরা বলছিলাম যে এটিএম, বা ফোনে রিচার্জ করা, SBI তোমার যে অ্যাপসগুলো রয়েছে তার মধ্যে ফোন রিচার্জ করা, প্লেনের টিকিট কাটা, এই ধরনের কাজগুলো আমরা করতে পারি। এই ধরনের কারবারকে বলা হয় B2C ট্রানজ্যাকশনস। এবার হচ্ছে C2C ট্রানজ্যাকশন, দুটো ক্রেতার মধ্যে ট্রানজ্যাকশন হয়। যেমন ধরো OLX, ঠিক আছে, যেমন ধরো শাদি.com বা ভারতম্যাট্রিমনি.com বা bengali-matrimony.com, এগুলো কী করে, দুইজন আগ্রহী ব্যক্তি, ধরো OLX-এ যেটা হয়, একজন কিনতে চায়, একজন বেচতে চায়, দুজনই ক্রেতা, তাদের মধ্যে সংযোজন হয় যে মাধ্যমে, সেটা OLX বা কুইকার যেটা ছিল আগে, এখন বোধহয় নেই না খুব সম্ভবত। কাস্টমার টু কাস্টমার ট্রানজ্যাকশন, C2C। বিয়ের জন্য যেরকম হয় একটা তোমার, এই ধরনের সংস্থাগুলো রয়েছে, ইন্টারেস্টেড দুজনের মধ্যে লিঙ্ক করিয়ে দিচ্ছে। এবার হচ্ছে ইন্ট্রা বিজনেস ট্রানজ্যাকশনসটা কি? এখানে একই কারবারে বিভিন্ন বিভাগের মধ্যে আদান প্রদান হয়, এগুলোকে বলা ইন্ট্রা বিজনেস ট্রানজ্যাকশনস। যেমন ধরো তোমার কারবারের মধ্যে বিভিন্ন সংস্থাগুলো নিজেদের
যে ট্রিলিয়ন বলে যে অ্যাপ আছে, ফেসবুক, ইয়াহু যে মেসেঞ্জার আছে, বা এই ধরনের যে বা নিজস্ব বানানো যে তোমার অ্যাপগুলো রয়েছে, সেই অ্যাপগুলোর মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে, যেটাকে আমরা বলি আন্তঃকারবার বা ইন্ট্রা বিজনেস। এবার হচ্ছে বিজনেস টু গভর্নমেন্ট। কোনো বিজনেস যখন গভর্নমেন্টকে কোনো সার্ভিস দিয়ে থাকে, যেমন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে, তারপরে রিজার্ভ ব্যাঙ্কের যে ওয়েবসাইট রয়েছে, এই সমস্ত ওয়েবসাইটের যে তোমার মেকিং এবং প্রিপেয়ারিং এবং সব কিছু যেগুলো তারা কিন্তু বাইরের সংস্থাকে দিয়ে করা, সেখানে আমরা দেখতে পাবো যেটা কারবার টু মানে বিজনেস টু গভর্নমেন্ট, বিজনেস সার্ভিস দিচ্ছে গভর্নমেন্টকে, এই জন্য মানে বিজনেস টু গভর্নমেন্ট ট্রানজ্যাকশনস। লাস্ট, বিজনেস টু ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনস। বিজনেস টু ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনস কখন কী বলছি আমরা, বিভিন্ন কারবারের সঙ্গে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের যে লেনদেন, বিভিন্ন ব্যাংকের সঙ্গে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের যে লেনদেনগুলো হয়, সেগুলো করলে বিজনেস টু ফাইন্যান্সিয়াল। এখানে শর্ট কোশ্চেন কিন্তু আসবে, এখান থেকে B2B B2C এক্সাম্পল দিতে হবে, সংজ্ঞা বলতে হবে, বুঝিয়ে জিনিসটা বলতে হবে। বর্তমান বিশ্বে বৈদ্যুতিন কারবারের প্রভাব, যথেষ্টই প্রভাব রয়েছে। এই যে বৈদ্যুতিন কারবার কী করে কারবারের সজীবতা, প্রাণবন্ত ভাব বজায় রাখে, কেনা বেচার একটা সুন্দর ব্যবস্থা হয়েছে, বহু লোককে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটছে এইসব এই জিনিসগুলোকে ব্যবহারের মাধ্যমে। নতুন কারবারগুলো উৎপাদনের ঝুঁকি গ্রহণ করতে পারে, যেহেতু অনলাইনে প্রচুর সেল হবে সেই জন্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে যে এই যে ই বিজনেস, এই কারবারের যে উপাদানগুলো রয়েছে, প্রপার প্ল্যানিং রয়েছে, বিভিন্ন আইন রয়েছে, সেই আইনগুলোকে মানতে হয় আমাদের দেশের মধ্যে। কোম্পানি খুলতে গেলে যে আইন বা ট্যাক্সের জন্য রুলস, প্রচুর ক্যাপিটাল লাগে এবং একটা ওয়েবসাইট লাগে, যে ওয়েবসাইটের ডোমেন কিনতে হয়, ডোমেন নেম। যে ওয়েবসাইট যে গুগল.com হচ্ছে ডোমেন নেম, google.com হচ্ছে ডোমেন নেম, এটা কিনতে হয় এবং সেগুলোর জন্য মার্কেটিংও করতে হয়। নতুন একটা ওয়েবসাইট এলে নিশ্চয়ই সবাই তোমার জিনিস কিনতে শুরু করে দেবে না, তোমাকে ব্যবস্থা নিতে হবে মার্কেটিং। এবারে হচ্ছে যে বৈদ্যুতিন কারবার কার্যকর করার জন্য কী কী সম্পদ লাগবে। কম্পিউটার লাগবে, খুব হাই মেমোরিওয়ালা কম্পিউটার লাগবে, উপযুক্ত কর্মী লাগবে যারা কাজগুলো করতে পারে, ইন্টারনেট কানেকশান লাগবে, নিজস্ব ওয়েবসাইট লাগবে এবং টেলিযোগাযোগ ব্যবস্থা, কাস্টমার কেয়ার বা এই ধরনের সার্ভিসের জন্য। এবার হচ্ছে চিরাচরিত কারবারের সঙ্গে বৈদ্যুতিন কারবারের মধ্যে কিছু পার্থক্যগুলো রয়েছে। চিরাচরিত কারবারের সঙ্গে সাধারণ বৈদ্যুতিন ব্যবসার যে পার্থক্যগুলো রয়েছে, এটা খুবই সহজ, তোমরা জানবে। মাধ্যম, ওখানে সরাসরি মাধ্যমগুলো হয়, এখানে হচ্ছে অনলাইন, এখানে বাস্তব উপস্থিতি থাকে, ওখানে থাকে না। এখানে লেনদেনের সময় নির্দিষ্ট সময় রয়েছে, ঠিক আছে। এখানে সারাক্ষণই সুবিধা আছে, লেনদেনের ঝুঁকিটা এখানে হচ্ছে কম, ওখানে একটু ঝুঁকি বেশি, কারণ যেহেতু দেখা হচ্ছে না, যোগাযোগ হচ্ছে না, প্রযুক্তিগত জ্ঞান এখানে খুব একটা লাগে না, এখানে লাগে। সো তোমরা এখান থেকে আরামসে করে নিতে পারবে, আশা করি এখানে কোনো প্রবলেম হবে না। ই ব্যবসা এবং ই মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য। ই ব্যবসা হচ্ছে তোমার ছবি, তথ্য এগুলো প্রেরণ করে অর্থ সংগ্রহ করার জন্য, আর ই মার্কেটিংটা রয়েছে যে বিভিন্ন স্থানে অবস্থিত ব্যক্তিদের মধ্যে বিপণন সংক্রান্ত কাজ করা, কোনো প্রোডাক্টকে এন্ডোর্স করা। ঠিক আছে, ই ব্যবসা হচ্ছে তোমার সামগ্রিক ব্যবসায়িক কর্মপ্রচেষ্টা, মার্কেটিংটা হচ্ছে ব্যবসার বিক্রয় সংক্রান্ত কাজ। ঠিক আছে, জিনিসটা খুব একটা জটিল কিছু নয়, আরামসে বলতে পারবে। অনলাইন লেনদেনের বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। অনলাইন লেনদেনের মাধ্যমে অনেক কিছুই হয়, তোমার ব্যাংকের এটিএমটাও অনলাইন লেনদেনের অন্তর্গত। তাছাড়া নেট ব্যাংকিং বা এগুলো বিভিন্ন রকম মাধ্যম রয়েছে, খুব সহজ এবং সরল, অনুমান খুব উন্নত। অনলাইন লেনদেনে খরচ কম, যাতায়াতের ভাড়া লাগে না, সময় খুব কম লাগে, দ্রুত অর্থ হস্তান্তর হয়, এক জায়গায় তারা চলে যায়। লেটেস্ট তথ্য সবসময় থাকে। প্রযুক্তিগত জ্ঞান তবে লাগে, প্রত্যক্ষ যোগাযোগের অভাব এখানে রয়েছে প্রাথমিকভাবে বেশি। অনলাইন লেনদেনে মূল্য প্রদানের পদ্ধতি। অনলাইন লেনদেনে তুমি মূল্য যে পেমেন্ট করতে পারবে, অনলাইন লেনদেনে পেমেন্ট করার জন্য কী কী পদ্ধতি রয়েছে। অনলাইনে লেনদেনে পেমেন্ট করার জন্য পদ্ধতি রয়েছে, ক্যাশ অন ডেলিভারি করা যায়, চেকের মাধ্যমে পেমেন্ট করা যায়, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করা যায়, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করা যায়, বা ডিজিটাল ক্যাশ বা বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে করা যায়। তবে আমার মনে হয় যে অনলাইন লেনদেনে তোমার তাড়াতাড়ি পেমেন্ট করার জন্য নেট ব্যাঙ্কিং এবং যদি ঝুঁকি এড়ানোর জন্য, অর্থ প্রদানের ঝুঁকি এড়ানোর জন্য ক্যাশ অন ডেলিভারি করাটা বেস্ট। এরপরে যেটা আমাদেরকে একটু পড়তে হবে সেটা হচ্ছে আউটসোর্সিং কাকে বলে। কোনো একটা কারবারের সঙ্গে
যখন সমন্বয় অন্য একটা কারবারের সমন্বয় সাধনের প্রচেষ্টা করা তখন তাকে বলা হয় আউটসোর্সিং। যেমন ধরো এই আউটসোর্সিং হচ্ছে যে একটি কারবারের সঙ্গে আরেকটি কারবারে আউটসোর্সিং। আউটসোর্সিং মানে কি, ধরো একটা কারবার যখন ব্যবসা করছে তখন সে তার কিছু কাজ করার জন্য বাইরের সংস্থা করছে। ধরো একটা ধরো এসবিআই ধরো যখন লোক নেবে তখন তাদের পুরো লোক নেওয়ার কাজটা অন্য একটা কাজ সংস্থাকে দিয়ে করা, সেইটাকে আমরা বলবো যে তোমার এটাকে বলবো আউটসোর্সিং। ঠিক আছে, আগে যেটা ছিল যে ফ্লিপকার্টে তুমি যখন জিনিসটা কিনতে ডেলিভারির জন্য বিভিন্ন কুরিয়ার সংস্থাগুলোর সঙ্গে তারা যোগাযোগ করে, এখন তারা নিজেরাই কার্ট খুলে ফেলেছে, নিজেদেরই কুরিয়ার সংস্থা, আমাজনও তারা নিজেরাই কুরিয়ার সংস্থা করে নিয়েছে। তো আগে যেটা ছিল তারা কিন্তু আউটসোর্সিংটা করছে। ঠিক আছে, এখন অনেক ছোটো ছোটো সংস্থা আছে যারা ডেলিভারির জন্য আউটসোর্সিং করে। আউটসোর্সিংটা দরকার, আউটসোর্সিংটা নিশ্চয়ই করা দরকার, তাহলে অনেক ব্যবসা বাণিজ্যের প্রসার হয়। ঠিক আছে, এবার হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও। বিজনেস প্রসেস আউটসোর্সিংটা যেটা বলা হয়, কোনো একটা বিজনেসের যে অংশ, ধরো আমি জিনিসটা বানালাম কিন্তু ডেলিভারির জন্য আমি বাইরের সংস্থার সাহায্য নিচ্ছি, সেটাকে একটা বলো বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও। তাছাড়া দ্রব্য বিক্রির পর যে আফটার সেল সার্ভিস, এই সার্ভিসের জন্য আমরা কিন্তু আউটসোর্সিংয়ের সাহায্য নিচ্ছি। এর সুবিধা রয়েছে, এর কিছুটা কিন্তু তোমার কম খরচ হয়, নিজস্ব কর্মী রাখার যে সুযোগগুলো রয়েছে, যে সমস্যাটা রয়েছে সেগুলো পোহাতে হয় না, অনেক কম মাইনেতে হয়ে যায়। হিসাব রক্ষণে নমনীয়তা দেখতে পাবে, তো এইগুলো রয়েছে। কাজের গতি আসবে, কম ক্যাপিটাল লাগবে। সো এইগুলো হচ্ছে তোমার আউটসোর্সিংয়ের সুবিধা। কিছু কিছু অসুবিধাও রয়েছে, যেমন স্বাধীনতা ক্ষুণ্ণ, আমি নিজের মতন করে কাজ করতে পারবো না, আমাকে আরও একজনের সেখানে সমস্যা সৃষ্টি হবে, আরও একজন এসে সমস্যার সৃষ্টি করবে। তাছাড়া কার সঙ্গে কার কোন সঠিক সংস্থার সঙ্গে যদি চয়েস না হয় সেক্ষেত্রে সমস্যা হবে, ক্ষোভ সৃষ্টি হবে, ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি হবে। বহি উৎস জ্ঞানগত নলেজ প্রসেস আউটসোর্সিং বলেও একটা কথা আছে, সেটা হচ্ছে ধরো বিভিন্ন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করার জন্য ধরো বাইরের কারো হেল্প নেওয়া। ধরো ভারতে বসে কোনো ছাত্র পিএইচডি করছে, আমেরিকা একজন টিচারের তত্ত্বাবধানে, সেটাকে আমি কেপিও বলি, নলেজ প্রসেস আউটসোর্সিং বলি। বা ভারতে একজন অপারেশন হচ্ছে, ইউরোপের কোনো ডাক্তার তিনি কিন্তু অপারেশনে ইনস্ট্রাক্ট করছেন, বা কোনো এখানে বসে রোগী দেখছেন, মানে এখানে রোগী থাকছেন আর ডাক্তার থাকছেন বাইরের কোনো একটা দেশে। সুতরাং যেগুলোকে আমরা বলি বিজনেস প্রসেস নলেজ প্রসেস আউটসোর্সিং। বিপিও কেপিওর মধ্যে পার্থক্যটাও খুব আসে। ঠিক আছে, এটা হচ্ছে বাইরের সংস্থাকে দিয়ে কাজ করানো, আর এখানে হচ্ছে নলেজটা শেয়ার করা, এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা টোটালি 17 মিনিটের ভিডিওতে এই টোটাল চ্যাপ্টারটার ওপর আমি ডিসকাস করে দিলাম আমার যা বক্তব্য। আমার আর কোনো বাড়তি বক্তব্য নেই। এই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন পড়তে হবে তোমাদেরকে আমি বলে দেবো, এবং এই কটা কোশ্চেন তোমরা আমি দেখে নিচ্ছি কতটা কোশ্চেন হয়। অনেক বেশি হলে 2 দিনে করবো, না হলে 1 দিনে করবো। তো ভিডিওটা সবাই দেখবে, আমি যেগুলো বোঝালাম সেগুলো বুঝবে আশা করি। তোমাদের ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস।